বন্ধুরা, আজকের আলোচনাটা একটু ভিন্ন এবং শিউরে ওঠার মতো। আমরা এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি যেখানে মধ্যপ্রাচ্যের মানচিত্র বদলে যাওয়ার উপক্রম হয়েছে। আপনারা নিশ্চয়ই সেটা বুঝতে পারছেন। আপনারা কি জানেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম বা আমেরিকার অত্যাধুনিক থার্ড কেন ব্যর্থ হচ্ছে? এর নেপথ্যে কি রাশিয়ার কোনো অদৃশ্য হাত রয়েছে? হ্যাঁ, সম্প্রতি বেরিয়ে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ক্রেমলিন এখন আর শুধু ইউক্রেন নিয়ে ব্যস্ত নেই। মস্কো সামরিক স্যাটেলাইটগুলো এখন প্রতি মুহূর্তে নিখুঁত ডেটা পাঠাচ্ছে কোথায় জানেন? তেহরানে। লোহিত সাগর থেকে শুরু করে জর্ডান, কুয়েতের মার্কিন ঘাঁটি সব এখন ইরানের নখদর্পণে। কিন্তু এর চেয়েও বড় খবর হলো, ইরান এখন আর শুধু সামরিক ঘাঁটিতে সীমাবদ্ধ নেই। তারা টার্গেট করেছে ইসরায়েলি হার্ট বা কলিজাকে। কিভাবে? ইসরায়েলের মোট বিদ্যুৎ চাহিদার 50% যোগান দেয় যে 5টি পাওয়ার প্ল্যান্ট, সেগুলো ঘুরিয়ে দেওয়ার চূড়ান্ত ছক এঁকেছে কে? ইরান। একবার ভাবুন, যদি এই গ্রিডগুলো অচল হয়ে যায় তবে পুরো ইসরায়েলকে এক অন্ধকার মৃত্যুপুরীতে পরিণত হবে। এবং এই সেম ট্যাকটিক্স কে ব্যবহার করছে গত 4 বছর ধরে? ঠিক ধরেছেন, ভ্লাদিমির পুতিন একটার পর একটা ইউক্রেনের যত পাওয়ার গ্রিড আছে একেবারে ধ্বংস করে দিছে। ধ্বংস করার পর শীতে তারা কেঁপে, জনসাধারণ থেকে শুরু করে সেনাবাহিনী খুব খারাপ অবস্থা, তখন তারা জেলেনস্কিকে চাপ দিচ্ছে। এই জন্য তো ওই দিকের খবর এখন আর আসছে না। সেম থিং হ্যাপেন ইন ইরান। ইরান এখন সেই ট্যাকটিক্স। এমনিতে ইরানের মাথায় ভালো জিনিসপত্র আছে, তারপরে ভ্লাদিমির পুতিন তো পোড় খাওয়া মানুষ। সাবেক কেজিবি তিনি সদস্য ছিলেন এবং উচ্চ পর্যায়ের অফিসারও ছিলেন। তার বুদ্ধিতে ইরান আরও দুর্দান্ত হয়ে গেছে এই দখলদার হানাদার বাহিনীর বিরুদ্ধে। এদিকে ডোনাল্ড ট্রাম্পের রহস্যময় নীরবতা আর ব্রিটিশ কূটনীতিকদের হাত ছাড়া হওয়া এক ঐতিহাসিক সুযোগ কি বিশ্বকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে? গোয়েন্দা প্রধান লারিজানি হত্যাকাণ্ড আর ইসরায়েলের একের পর এক হামলার বদলা নিতে ইরান যে অপারেশন ট্রুথ প্রমিস 4 শুরু করেছে, তার শেষ কোথায়? আসসালামু আলাইকুম বন্ধুরা, খবর সংযোগের বিহাইন্ড দ্য সিনের আজকের পুরো ভিডিওতে আমরা এই জটিল সমীকরণের ব্যবচ্ছেদ করব। যুদ্ধের নতুন কৌশল, রাশিয়ার প্রতিশোধের রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের আগামী দিনগুলো কেমন হতে যাচ্ছে সব জানতে দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং লাইক, কমেন্ট আর শেয়ার করুন। বর্তমান ভূ রাজনীতিতে রাশিয়া ও ইরানের মধ্যকার সামরিক সহযোগিতা এক নতুন উচ্চতায় পৌঁছেছে, একেবারে উপরে। সম্প্রতি প্রকাশিত বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনী এবং তাদের বন্ধুদের অবস্থান শনাক্ত করতে ইরানকে উন্নত স্যাটেলাইট তথ্য ও গোয়েন্দা সহায়তা দিচ্ছে মস্কো। একদিক থেকে চীন দিচ্ছে, আরেক দিক থেকে ইরান দিচ্ছে, আরেক দিক থেকে নর্থ কোরিয়া দিচ্ছে। তাহলে ইরানের তো ভয় পাওয়ার কিছু না, আর ইরানের উপরে সৃষ্টিকর্তা রয়েছেন, ব্যাস আর কিছু দরকার নেই। বিশেষ করে লোহিত সাগর ও উপসাগরীয় অঞ্চলে মার্কিন রাডার ব্যবস্থা, কমান্ড কন্ট্রোল সেন্টার এবং নৌযানগুলোর গতিবিধি পর্যবেক্ষণে রাশিয়ার সামরিক স্যাটেলাইট বহর ভিকেএস তেহরানকে নিখুঁত ডেটা সরবরাহ করছে বলে দাবি করা হচ্ছে। দাবি নয়, এটাই সত্য। এই গোয়েন্দা তথ্যের ফলে ইরান ও তার সমর্থিত গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু নির্ধারণ এবং হামলার পরবর্তী ক্ষয়ক্ষতি মূল্যায়নে অভূতপূর্ব সক্ষমতা অর্জন করেছে। এই সহযোগিতার গভীরতা কেবল তথ্য আদান প্রদানের মধ্যে সীমাবদ্ধ নেই। ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি শাহেদ ড্রোন ব্যবহার করে রাশিয়ার যে অভিজ্ঞতা হয়েছে তা এখন রাশিয়ার মাধ্যমে পুনরায় ইরানের কাছে ফিরে এসেছে। হোয়াট এ নাইস ট্যাকটিক্স টু মোবিলাইজ দিস ওয়ার। ড্রোনগুলোকে আরও উন্নত করা, ইলেকট্রনিক জ্যামিং প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং একসঙ্গে অনেকগুলো ড্রোন ব্যবহারের কৌশলগত পরামর্শ দিচ্ছে ভ্লাদিমির পুতিন। বিশ্লেষকদের মতে জর্ডান, বাহরাইন ও কুয়েতের মতো দেশগুলোতে মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা থার্ড এর আগাম সতর্কীকরণ রাডারগুলোতে সাম্প্রতিক সফল হামলাগুলো রাশিয়ার এই প্রযুক্তিগত সহায়তারই একদম ফলাফল। সাব্বাস, এই তো একদম জায়গা মতো হিট করছে ইরান। ইরানের হামলার ধরন এখন অনেকটা ইউক্রেনে ব্যবহৃত রুশ কৌশলের মতো হয়ে উঠেছে, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম, যেখানে প্রথমে ড্রোন দিয়ে রাডার অচল করে পরে নিখুঁত ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। রাশিয়ার এই ভূমিকার পেছনে গভীর কৌশলগত অর্থনৈতিক উদ্দেশ্য কাজ করছে বন্ধুরা। রাশিয়া চায় মধ্যপ্রাচ্যে তার ঘনিষ্ঠতম মিত্র ইরানকে টিকিয়ে রাখতে এবং এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের একচ্ছত্র আধিপত্যকে চ্যালেঞ্জ করতে। নাম্বার 2, মধ্যপ্রাচ্যের দীর্ঘস্থায়ী যুদ্ধ রাশিয়ার জন্য অর্থনৈতিকভাবে লাভজনক হয়ে উঠেছে, কারণ তেল সংঘাতের ফলে হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হয়।
বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে, যা পশ্চিমা নিষেধাজ্ঞায় জর্জরিত রুশ অর্থনীতির প্রধান চালিকা শক্তি। এবং ডোনাল্ড ট্রাম্প বলেছেন জুন জুলাই পর্যন্ত তাদের নিষেধাজ্ঞা উঠিয়ে দেবে। ইউরোপ কিনবে, এশিয়া কিনছে, আমরা বাংলাদেশও কিনবো। ওখানে ইরানকেও সাহায্য করছে, এখানে তেল বিক্রি করে আরও লাভবান হচ্ছে রাশিয়া। এছাড়া ইউক্রেনকে যুক্তরাষ্ট্র ইউরোপ যেভাবে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে, মস্কো একে তার পাল্টা জবাব বা প্রতিশোধ হিসেবে দেখছে। ট্রাম্প এই কথাটাই বলেছে কিছুদিন আগে। তবে এই সম্পর্কের ক্ষেত্রে রাশিয়ার কিছু সীমাবদ্ধতা রয়েছে। ইরান তো আর ইউক্রেন না যে পুরা ন্যাটো মিলে ইউক্রেনকে সাহায্য করছে। ইরান কারো সাহায্য দরকার ছিল না, তারপরে নিজেদের স্বার্থে নর্থ কোরিয়া, চায়না এবং রাশিয়া ইরানকে সাহায্য করছে। ইরানও বন্ধু দেশ সাহায্য নিচ্ছে, কারণ ইরানও তাদের সাহায্য করে থাকে। দ্যাটস ইট। তা সত্ত্বেও বর্তমান সীমিত কিন্তু কার্যকর সহযোগিতায় ইরানের সামরিক সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দিয়েছে। এই রুশ ইরান অক্ষ কেবল মধ্যপ্রাচ্যের নিরাপত্তাই নয়, বরং বৈশ্বিক ক্ষমতার ভারসাম্যকেও নতুন করে সংজ্ঞায়িত করছে, নতুন করে লেখা হচ্ছে। ইসরায়েলের শতাধিক লক্ষ্যবস্তু ও বিদ্যুৎ কেন্দ্রে ইরানের হামলার পরিকল্পনা, এবার খেলা জমবে। ইরান সেনাবাহিনীর শক্তিশালী ইউনিট অপারেশন ট্রুথ প্রমিস 4 এর আওতায় ইসরায়েলে অন্তত 100টি সামরিক ও নিরাপত্তা লক্ষ্যবস্তুতে ভয়াবহ হামলা চালিয়েছে। শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ডক্টর আলী লারজানিকে হত্যার প্রতিশোধ হিসাবে পরিচালিত এই অভিযানে খোররামশা 4, গাদার এবং এমাদ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইরানের দাবি এই হামলায় ইসরায়েলের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ এবং তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে ব্যাপক বিদ্যুৎ বিভ্রাট ও অন্তত 230 জনের হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পরিধি কেবল তেল আবিবে সীমাবদ্ধ থাকেনি। আল কুদস, হাইফা এবং নেগেভ মরুভূমির মার্কিন ঘাঁটিগুলো এই অভিযানের মুখে পড়েছে। এই সংঘাতে সবচেয়ে উদ্বেগের বিষয় হলো ইসরায়েলের বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থার উপর ইরানের কঠোর নজরদারি। তেহরানে শাহাদা স্কোয়ারে ইসরায়েলি হামলার পাল্টা জবাব হিসেবে ইরান এখন দেশটির 5টি প্রধান বিদ্যুৎ কেন্দ্রে গুঁড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে। এটা যে কোনো মুহূর্তে গুঁড়িয়ে দেবে। এই তালিকায় রয়েছে ওরোট্রাবেন, রুটেনবার্গ, হাগিত, এসকোল এবং হারুভিত পাওয়ার প্ল্যান্ট। সবগুলো তথ্য এখন ইরানের নখদর্পণে। আজকে রাতেই সেগুলো ধ্বংস হতে পারে বা আগামীকাল সকালে। এই 5টি কেন্দ্র সম্মিলিতভাবে ইসরায়েলের মোট বিদ্যুৎ চাহিদার 50% বেশি সরবরাহ করে। এই অবকাঠামোগুলো ক্ষতিগ্রস্ত হলে পুরো ইসরায়েলি গ্রিড অচল হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইরান এই পদক্ষেপকে তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে একটি চূড়ান্ত সতর্কবার্তা হিসাবে দেখছে। তাদের প্রতিটি আক্রমণের পিছে সুন্দর কৌশল এবং সুন্দর যুক্তি রয়েছে। ইরান ইসরায়েল সংঘাত, গোয়েন্দা মন্ত্রী হত্যার দাবি ও পাল্টা হামলা। ইসরায়েলের দাবি করেছে তাদের বিমান হামলায় ইরানের গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব নিহত হয়েছেন, তবে ইরান এখনো এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। এদিকে জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারজানি ও বাসিস কমান্ডার গোলাম রেজা সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। ইরানের এই হামলায় তেল আবিব ও রামাত গানে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ অন্তত 2 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের প্রক্সি বাহিনী ও ইরানের এই দ্বিমুখী আক্রমণে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রচণ্ড চাপের মুখে পড়েছে। এই পাল্টাপাল্টি হামলার মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি আরো ভয়ঙ্কর রূপ নেওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। 2026 সালে ফেব্রুয়ারিতে জেনেভায় অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পরোক্ষ আলোচনাটি মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বড় মিসড অপরচুনিটি বা হাতছাড়া হওয়ার সুযোগ হিসেবে চিহ্নিত হচ্ছে। ব্রিটিশ জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জোনাথন পাওয়েলের উপস্থিত হওয়া এই আলোচনায় ইরান যুদ্ধ এড়াতে অত্যন্ত নমনীয় ও অপ্রত্যাশিত কিছু প্রস্তাব দিয়েছিল। ইরান খুবই নমনীয় ছিল। ব্রিটিশ গোয়েন্দা ও কূটনীতিকদের মতে তেহরানের সেই প্রস্তাবগুলো যুদ্ধে দামামা থামানোর জন্য যথেষ্ট কার্যকর ছিল, কিন্তু সেই ইসরায়েলের চাপে ট্রাম্প লাফ দিল আগুনে। এখন বুঝো পুরো ছারখার হবে তোমরা। ইরানের দেওয়া মূল প্রস্তাবগুলো ছিল ইউরেনিয়াম মজুদ হ্রাস। ইরান তাদের 440 কেজি উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তত্ত্বাবধানে নিম্নমাত্রায় নামিয়ে আনতে রাজি হয়েছিল। সমৃদ্ধিকরণে বিরতি, নিজস্ব ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 3 থেকে 5 বছরের জন্য স্থগিত রাখার প্রস্তাব দিয়েছিল তেহরান। নিষেধাজ্ঞা প্রত্যাহার বিনিময়ে ইরান তাদের উপর আরোপিত প্রায় 80% অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার দাবি জানায়। আর স্থায়ী চুক্তি 2015 সালে পরমাণু চুক্তির মতো কোনো নির্দিষ্ট মেয়াদ বা সানসেট ক্লজ না রেখে একটি দীর্ঘমেয়াদী সমাধানের পথে হাঁটতে চেয়েছিল ইরান। সবকিছুই ফেভারে ছিল যুদ্ধ বন্ধ করার জন্য। আর ট্রাম্প আর নেতানিয়াহু কি বলছিল যে ইরান যুদ্ধ চায়, শান্তি চায় না, তাই তারা কঠিন শর্ত দিচ্ছে। থলের বিড়ালটা বের করে দিল।
এই যুক্তরাজ্য। এখন তারা যুক্তরাজ্য নিজের পায়ে তারা দাঁড়াচ্ছে, কারণ একসময় তা পরাক্রমশীল ছিল, এখন তো ট্রাম্প যা বলে যুক্তরাজ্যের লেজ সেভাবে নড়তো। এখন আস্তে আস্তে ইউরোপের দেখা দেখি যুক্তরাজ্য মেরুদণ্ড সোজা করছে, বাধ্য করছে ইরান। ব্রিটেনের প্রতিনিধি দল এই অগ্রগতিতে আবির্ভূত হলেও মার্কিন প্রতিনিধি যারা কুশনার ও স্টিভ উডকফের কারিগরি দক্ষতার অভাব এবং পরবর্তী সময়ে ডোনাল্ড ট্রাম্পের কঠোর অবস্থান আলোচনাকে জটিল করে তোলে। ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি হত্যাকাণ্ডে হোয়াইট হাউসের রহস্যময় নিরাপত্তা কূটনৈতিক মহলে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প সরাসরি নাম না নিয়ে অস্পষ্ট মন্তব্য করলেও এই মুহূর্তে তিনি লারিজানি ইস্যুর চেয়ে ন্যাটো মিত্রদের সমালোচনা ও হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে বেশি সোচ্চার। বিশ্লেষকরা বলছেন এটি একটি কৌশলগত নিরাপত্তা হতে পারে, তবে অভিজ্ঞ প্রভাবশালী নেতা লারিজানির মৃত্যুতে তেহরানের সাথে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের কোনো আলোচনা পথ আরও কঠিন হয়ে পড়ল। ইসরায়েলের ধারাবাহিক হামলার মধ্যস্থতা করার মতো যোগ্য ইরানি নেতৃত্বের সংকট তৈরি হচ্ছে, যা দীর্ঘমেয়াদে কূটনীতির সম্ভাবনাকে ফিকে করে দিচ্ছে। বন্ধুরা, ইতিহাসের চাকা আজ এমন এক জায়গায় এসে থমকে দাঁড়িয়েছে যেখানে সামান্য এক ভুল পদক্ষেপ ডেকে আনতে পারে মহাপ্রলয়। একদিকে রাশিয়ার স্যাটেলাইট প্রযুক্তি আর ইরানের মিসাইল, অন্যদিকে ইসরায়েলের অস্তিত্ব রক্ষার লড়াই আর ওয়াশিংটনের রহস্যময় নীরবতা। প্রশ্নটা এখন আর শুধু মধ্যপ্রাচ্য নয়, প্রশ্নটা পুরো বিশ্বের। আমরা কি তবে সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধের দোরগোড়ায়? ইসরায়েলের সেই 5টি পাওয়ার প্ল্যান্ট যদি সত্যি অন্ধকারে তলিয়ে যায়, তবে কি মধ্যপ্রাচ্যের মানচিত্র চিরতরে বদলে যাবে? নাকি পর্দার আড়ালে ডোনাল্ড ট্রাম্প এমন কোনো চাল চালছেন যা আমরা এখন আজ করতে পারছি না? আপনার কি মনে হয় রাশিয়ার এই সরাসরি হস্তক্ষেপ কি যুদ্ধের মোড় ঘুরিয়ে দেবে, নাকি কূটনীতির শেষ সুযোগটা আমরা ইতিমধ্যে হারিয়ে ফেলেছি? আপনাদের মূল্যবান মতামত নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানান। আপনাদের এক একটি মন্তব্য আমাদের এই বিশ্লেষণের পরিধি আরও বাড়িয়ে দেয়। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিন এবং শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দিন। আর যারা এখনো খবর সংযোগ পরিবারের সঙ্গে যুক্ত হননি, আপনাদের দাওয়াত দিচ্ছি এখনো সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে পর্দার আড়ালের সত্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। বিজ্ঞাপন বা প্রমোশনের জন্য ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আজ এই পর্যন্ত, আগামীকাল ঠিক এই সময় আবারও দেখা হবে নতুন কোনো বিশ্ব সমীকরণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আমি কাজল হায়দার আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।